দেশের পথে নোবেলজয়ী ডক্টর ইউনূস বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সেনাপ্রধান। কাল রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও দু একজন আপ এন্ড ডাউন এটা করতে পারে, এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার। দেশ এগিয়ে নিতে জোর দিতে হবে মেধা ও জ্ঞানের উপর। প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে। সড়কের শৃঙ্খলা পরিচ্ছন্নতায় আজও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের। ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা বজায় রাখতে স্কাউটরা এখানে কাজ করছে। নিজের দেশ মনে করে যদি আমরা দায়িত্বটা নিতে পারি, তবেই কিন্তু আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে রিপোর্টের নির্দেশ নতুন আইজিপির। দ্রুততম সময়ে দেশ পরিচালনার রূপরেখা দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের, মত বিশিষ্টজনদের। ফৌজদারি অপরাধীদের ছাড় না দেওয়ার পরামর্শ। রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে উত্তরায় সচিবালয়ের স্টিকার যুক্ত গাড়ি থেকে বস্তা ভর্তি 2 কোটি টাকা জব্দ করেছে শিক্ষার্থীরা। ডিবি অফিসে সেনা অভিযানে 13 লাখ টাকা সহ এক এসআই আটক। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার দুপুরে প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে তিনি প্রবেশ করেন। কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। এরপরে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন ডক্টর ইউনূস। এ সময় গণমাধ্যমকে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ জানিয়েছেন, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবেই কাজ করবেন তিনি, আর এ কাজে সবার সহযোগিতা চান। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনূসের, আর কাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. Thank you very much. এদিকে বর্তমান পরিস্থিতিতে ছাত্র ও দল মত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে যারা নেতৃত্ব দিয়েছেন সেসব সাহসী ছাত্র এবং তাদের পূর্ণ সমর্থন দেওয়া জনসাধারণকে তিনি অভিনন্দন জানিয়েছেন। এবং আসিফ নজরুল ফেসবুক পেজে ডক্টর ইউনূসের এই বার্তা দেওয়ার কথাই জানিয়েছেন। কোনো প্রকার ভুলে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, এই সম্ভাবনার সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। বলেছেন, বাংলাদেশকে নিজ এবং পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। ডক্টর ইউনূস আরও বলেছেন, একটি নতুন পৃথিবী বিনির্মাণে তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে সেই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি না করে শান্ত থেকে দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত ৮টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার, আর সদস্য থাকতে পারেন 15 জনের মতো। সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি কথা জানিয়েছেন। 3 থেকে 4 দিনের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও সেনাপ্রধান জানান। নৈরাজ্য ও অস্থিরতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ব্রিফিংয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সেনা সদরে গণমাধ্যমে কথা বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন, 3 থেকে 4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যারা অস্থিরতায় জড়িত তাদের বিচারও করা হবে। সেনাপ্রধান জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা হয়েছে। বৃহস্পতিবার তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাওয়ার কথাও বলেছেন সেনাপ্রধান। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব।
আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন, স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবেন। বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সদস্য সংখ্যা হতে পারে 15 জন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 থেকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সহ কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না, হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন। এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে। অরাজকতার বিষয়ে বিব্রত হয়ে জানান, পুলিশ মাঠে নামলে পরিস্থিতি স্বাভাবিক হবে। খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। সশস্ত্র বাহিনী জনগণের সাথে আছে এবং থাকবে জানিয়ে সেনাপ্রধান শিক্ষার্থীদের এখনকার কার্যক্রমের প্রশংসা করেন। জনগণের সাথে আছে এবং থাকবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নয়াপল্টনে দলের সমাবেশে হাসপাতাল থেকে দেয়া বক্তব্যে এই আহ্বান জানিয়ে বললেন, সবাইকে নিয়ে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে। আর সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিরাপত্তাহীনতায় থাকা মানুষের জন্য ঢাল হয়ে থাকার নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের প্রতি। ছাত্র জনতার জয়ের ধারাবাহিকতায় মঙ্গলবার পুরোপুরি মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই দিন কারামুক্ত হন কেন্দ্র তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। সব মিলিয়ে নতুন উদ্দীপনায় সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বলা হয়েছিল সমাবেশের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিন্তু কর্মীদের মনোবাসনা যেন বাস্তব হয়ে এলো চেয়ারপারসন খালেদা জিয়ার অনলাইন বক্তব্যের মাধ্যমে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। নিজের বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির অবস্থান তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পুলিশ কারো প্রতিপক্ষ নয়, সময় উপযোগী করে গড়ে তুলতে হবে প্রশাসন। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। অতীত নির্যাতন নিপীড়নের প্রতিশোধ না নেয়ার আহ্বান জানান তিনি। নির্দেশ দেন আইন নিজের হাতে তুলে না নিতে। আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বিএনপি মহাসচিব বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে রক্তে পাওয়া বিজয়কে সুসংহত করতে হবে। রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নতুন নির্বাচন দেয়ার। কোনো বিলম্ব না করে
ইন্টারিম গভর্নমেন্ট যেটা শহরের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, এক দফা পূরণ হলেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। বহু বছর পর বিএনপির সব স্তরের নেতাকর্মীদের মধ্যে ভীষণ রকমের আত্মবিশ্বাস দেখা গেছে। তাদের বলা চলা ধরন ধারণ সবকিছুতে এসেছে ইতিবাচক পরিবর্তন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলছেন, এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতন্ত্র ফেরানোই হবে বিএনপির সবচেয়ে বড় কাজ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। It's pure elegance, pure beauty. BCL Ceramic. সমাবেশে যোগ দেয়া বিএনপি নেতাকর্মীদের মাঝে প্রত্যয় ছিল এগিয়ে যাবে বাংলাদেশ আর সমুন্নত থাকবে গণতন্ত্র ও মানবাধিকার। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে তারা উজ্জীবিত। সমাবেশে যোগ দিতে তাদের কোনো ভয় শঙ্কা ছিল না উল্লেখ করে বললেন, এ যেন অন্য এক দেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশ। স্মরণ করা কঠিন ঠিক কবে সমাবেশে বক্তাদের মুখে নেই হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবি বা গ্রেফতারের অভিযোগ। সবার চোখে মুখে মুক্ত বাতাসে শ্বাস নেয়ার স্বাদ, রাজনৈতিক কর্মসূচিতে সংখ্যাহীন অংশগ্রহণের স্বস্তি। সকাল থেকেই সমাবেশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর হতে আর খালি চোখে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখার উপায় নেই। দীর্ঘদিন 17 বছর যাবৎ একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন ব্যবস্থা একতন্ত্র এদেশে জগদ্দল পাথরের মতো জাতির বুকে চেপে বসেছিল। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন বহু বছর পরে আশা করছি। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি, সুশাসনের জন্য রাজনীতি করি। শীর্ষ নেতারা বলেন, অতন্দ্র প্রহরীর ভূমিকা থাকবে বিএনপির। ঘোষণা, ধূলিসাৎ হবে সকল ষড়যন্ত্র, ঐক্যবদ্ধ থাকবে ছাত্র জনতা। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছে তাদেরকে সালাম জানাচ্ছি। যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গণ্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান। অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। অনন্য অর্জনের সব কৃতিত্ব ছাত্র সমাজকে উৎসর্গ করে নেতারা বলেন, আগামীতে গড়ে তোলা হবে বৈষম্যহীন ন্যায় বিচারের নতুন বাংলাদেশ। এই সমাবেশ থেকে দলের নেতাকর্মীরা সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, বর্তমান এই সময়ে ক্রান্তিকাল অতিক্রম করা এই সময়ে যেন তারা সংযত আচরণ করেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এবং সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণের ভোটাধিকার নিশ্চিতে। যেই ভোটাধিকারের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হবে, প্রতিষ্ঠা পাবে আরও একবার এই বাংলাদেশে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানীতে শৃঙ্খলা ফিরছে। আজও নগরীর মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দেখা গেছে। সংসদ ও গণভবনে ভাঙচুর করা ধ্বংসস্তূপও শিক্ষার্থীরাই সরাচ্ছেন। স্বস্তিতে ফেরা সাধারণ মানুষ বলছেন, দেশ গড়ার কাজ অব্যাহত থাকুক আগামীতেও। শেখ হাসিনা দেশ ত্যাগে দুদিন পরও গণভবনের চারপাশ ঘিরে এমন উৎসুক জনতার ভিড়। কেউ এসেছেন এক নজর সরকার প্রধানের বাড়ি দেখতে, তো কেউ এসেছেন ধ্বংসযজ্ঞ দেখতে। আবার অনেকে ফেরত দিয়ে যাচ্ছেন লুটপাট হওয়া জিনিসপত্র। তবে সেনাবাহিনীর কড়া প্রহরা থাকায় কেউই ঢুকতে পারছেন না ভিতরে। মঙ্গলবার সংসদ ভবন এলাকায় ধ্বংসস্তূপ পরিষ্কারে নেমেছিল 1.5 শতাধিক শিক্ষার্থী। আজ সকালে তারা নামেন গণভবনের চারপাশের এলাকায়। আমার বাচ্চা একটা বই পাইছিল টুকাইয়া, বাবা কয় আমি রাস্তায় পাইছি, আমি নিয়েছি, নিজে আইনা ফেরত দিয়ে দিলাম। যেদিন নিয়ে গেছি আসলে জজের ঠেলায় নিয়ে গেছি, বুঝতে পারিনি। সরকারি অফিসে ঢুকে লুটপাট করা এটা জঘন্য অপরাধ হয়েছে। আমরা আগে জিনিসপত্রগুলো সব আলাদা করি, তারপরে আমরা যেগুলো ভালো জিনিস সেগুলো যাতে আমরা ভিতরে পাঠিয়ে দিই। আমরা যে রাস্তাটা এটা ক্লিন করে আমরা চাবো যে 1-2 দিনের মধ্যে যাতে রাস্তাটা খুলে দেওয়া হয়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তা শৃঙ্খলা ফেরানোর কাজেও শিক্ষার্থীরা তৎপর।
প্রতিটি মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা বজায় রাখতে স্কাউটরা এখানে কাজ করছে। জরুরি ভিত্তিক যেসব গাড়িগুলো আছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর গাড়িকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। নিজের দেশ মনে করে যদি আমরা দায়িত্বটা নিতে পারি, তবেই কিন্তু আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বুধবার থেকে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ, যা সামলাতে শিক্ষার্থীদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে রেড ক্রিসেন্ট। কোথাও কোথাও দেখা গেছে ফায়ার সার্ভিস সদস্যদেরও। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি ফিরেছে জনমনে। ঢাকা শহরে আমাদের 16টা স্পটে 90 জন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক তারা স্বেচ্ছায় কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই আমরা এই কাজগুলো এখন সমাধা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এদিকে বেপরোয়াভাবে ফার্মগেট থেকে বিমানবন্দরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে সিএনজি, অটোরিকশা, বাইক। এসব নিয়ন্ত্রণ না করলে বাড়তে পারে দুর্ঘটনা, এমনটাও আশঙ্কা অনেকের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। দেশের এমন পরিস্থিতিতে সড়কের শৃঙ্খলা তো বটেই, সাধারণের বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি সামাজিক অন্যায় আর অসঙ্গতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। চাঁদাবাজি বন্ধেও তারা কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরও দেশের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। রাস্তাঘাটে শৃঙ্খলা রাখার পাশাপাশি তারা অবস্থান নিয়েছেন চাঁদাবাজির মতো অন্যায়ের বিরুদ্ধে। এখানে কিছু চাঁদাবাজ আসছে, কিছু পক্ষ বিএনপির, কিছু পক্ষ আওয়ামী লীগের। ওইখানে কিছু দোকান আছে যেখানে তারা করতে পারছে, মুরগি টুরগি মাছের দোকান ওইখানে করতে পারছে, কিন্তু ভিতরে ঢোকার আগে আমাদের স্টুডেন্টদের সাথে তাদের দেখা হয়েছে এবং তারা তাদেরকে ভাগাই দিছে। আমরা চেষ্টা করছি যে যতটা অর্গানাইজ ওয়েতে হাটটা করা যায়, কারণ সাধারণ মানুষের দুর্ভোগ তো আমরা চাই না। যারা এখানে রাজনৈতিক দল ছিল তারা মোটামুটিভাবে এখানে জড়িত ছিল এবং আমরা ছাত্র সমাজ চেষ্টা করতেছি তাদের নির্মূল করার জন্য। কোনো চাঁদাবাজি যে কেউ দিবে না আর কেউ নিতেও পারবে না। আমরা স্টুডেন্টরা আছি, আল্লাহর রহমতে হাট যতক্ষণ আছে আমরা আছি। চাঁদাবাজির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে রাজধানীর মেরাদিয়া বাজারে যাই যমুনা টেলিভিশন। কথা হয় মাছ, মাংস, সবজি আর ফল ব্যবসায়ীদের সাথে। চাঁদা না দেওয়া লাগে, আমরা ফুটপাতে ব্যবসা করে শান্তি পাই, এটাই চাই আমরা। প্রতির দোকান 500, ছাগলের দোকানে 1500, 2000, 3000 পর্যন্ত আছে। হ্যাঁ, 3000 পর্যন্ত আছে। স্টুডেন্টরা আমাদের আজকে বলে গেছে আগামীকালকে থেকে কোনো চাঁদা দিবেন না, চাঁদা দিব না, 2 টাকা কম বেচবো সদাই। 16 বছর চাঁদা দিচ্ছি, নিচার চাঁদা মুক্ত বাংলাদেশ চাই আমরা। বাজারটিতে চাঁদাবাজি বন্ধ হওয়ায় পণ্যের দামেও প্রভাব পড়ার প্রমাণ মেলে হাতে নাতে। স্টেটমেন্ট দিচ্ছেন, এই অনুযায়ী কাজ করেন তাহলে এটার মধ্যে বরকত হবে। এখন দামে পাচ্ছেন একটু কমছে, তা আমি যদি ভাইজানকে বলছি 1400 করে রাখলে উইল বি হ্যাপি। ছাত্ররা যদি এই অবস্থায় থাকে তাহলে সব কিছু দাম কমবে, মানুষ একটু শান্তিতে থাকতে পারবে, দেশে চাঁদাবাজি থাকবে না। এমন ধারা অব্যাহত থাকলে শান্তি ফিরবে দেশে, প্রত্যাশা সবার। বনি আমিন, যমুনা নিউজ, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে পুলিশের সব স্তরে কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম। পুলিশ সদরে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, পুলিশের যেসব উচ্চাভিলাষী কর্মকর্তার জন্য আজকের এই অবস্থা তাদের বিচার করা হবে, আর থানাগুলোকে নিরাপদ করে বাহিনীতে শৃঙ্খলা ফেরানোর কাজও শুরু হবে বলে তিনি জানিয়েছেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে নতুন আইজিপি করা হয়েছে বিসিএস 12তম ব্যাচের মইনুল ইসলামকে। একদিন আগেও যিনি ছিলেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ইউনিটের কমান্ড্যান্ট। পুলিশের ইতিহাসে এই প্রথম কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই দায়িত্ব বদল হলো আইজিপির। প্রথম দিন অফিসে ঢুকেই তিনি জনাকীর্ণ প্রেস ব্রিফিংয়ে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বাগত জানান। বলেন, পুলিশের এই হালের জন্য দায়ী কিছু কর্মকর্তা। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর তদন্তের আশ্বাস দেন আইজিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় সর্বাত্মকভাবে সকল সদস্য মিলে সেটি করব। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনারা জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে, ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন
এমনকি অনেকে নিহত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে 24 ঘন্টার মধ্যে সকল কর্মকর্তা ও সদস্যকে নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দেন নবনিযুক্ত আইজিপি। আশ্বাস দেন ক্ষোভের বিষয়ে ন্যায় বিচারের। আমাদের যে কোনো ল্যাপস যদি হয় অস্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাপসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। আগামী 24 ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা, এদের অফিসার এবং ফোর্স স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। 4 আগস্ট দুপুরের পর অরক্ষিত পুলিশ সদর দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বাইরে সেনা আর ভেতরে আছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। নতুন আইজি, র্যাব ডিজি সহ অন্য পদে রদবদলের পর সদর দপ্তরে বুধবার অফিস করেন অনেক কর্মকর্তা। এদিকে নিয়োগ পেয়ে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করেন আইজিপি মইনুল ইসলাম। সাক্ষাতের সময় চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্যকে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন রাষ্ট্রপতি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। রাজধানীর উত্তরায় সচিবালয়ের স্টিকার যুক্ত একটি গাড়ি থেকে প্রায় 2 কোটি টাকা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। বিকেলে উত্তরার হাউস বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় তারা কাজ করছিল। এ সময় সচিবালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি গাজীপুর থেকে ঢাকা যাচ্ছিল। আর বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই গাড়ি থামিয়ে চালকের লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় শিক্ষার্থীরা, কিন্তু চালক কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এ সময় গাড়ির পেছনের সিটে একটি সিমেন্টের বস্তা খুলে ভেতরে প্রায় 2 কোটি টাকা পায় তারা। পরে সেই বস্তা, গাড়ি আর চালক সহ 2 যাত্রীকে উত্তরা টাউন কলেজে নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। টাকার উৎস ঠিকভাবে জানাতে না পারে গাড়ি, টাকা সহ 3 জনকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। এদিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়েছে। এক এসআইয়ের কাছ থেকে 13 লাখ টাকা উদ্ধার করেছে তারা। বিকেলে ডিবি অফিসের সামনে বেশ কিছু লোক জড়ো হয়ে জানায় যে ভেতরে কয়েকজন আটক আছে, টর্চার সেল আছে বলেও তারা জানান। পরে ডিবি অফিসে পাহারায় থাকা শিক্ষার্থীরা সেনাবাহিনীকে খবর দেয়। কাউন্টার টেররিজম এবং ডিবি অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখলেও টর্চার সেলের আর খোঁজ পাওয়া যায়নি। অবশ্য এ সময় ব্যাগ ভর্তি 5 লাখ টাকা সহ সুজন নামের এক এসআইকে জনতা সেনাবাহিনীর কাছে তুলে দেয়। পরে সেনা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে একটি কক্ষের আলমারি থেকে আরও 8 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনী। অবশ্য ওই এসআইকে আর আটক করা হয়নি। দীর্ঘদিন নিখোঁজ থাকা বা গুম হওয়াদের সন্ধানে আজও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কার্যালয়ের সামনে ভিড় করেছেন মায়ের ডাক সংগঠনের নেতৃবৃন্দ ও স্বজনরা। দুপুরে রাজধানীর কচুক্ষেতে ডিজিএফআই কার্যালয়ের সামনে তারা জড়ো হন। এ সময় আয়নাঘর নামে পরিচিত ডিটেনশন সেলে আটক থাকাদের মুক্তির দাবি করেন তারা। ডিজিএফআই সূত্র বলছে এখন আর কথিত বন্দিশালায় আর কেউ নেই। এ সময় তাদের ডিজিএফআই ভবনে থাকা কথিত সেই সেল ঘুরে দেখার আহ্বানও জানানো হয় এবং সেনা কর্মকর্তাদের কথায় বিশ্বাস রেখে স্বজনরা সেটি ঘুরে না দেখার সিদ্ধান্ত নেন। তবে স্বজনরা সেনাপ্রধানের সাথে সাক্ষাতের জন্য আবেদন করেন। আর তারা বলছেন অন্যান্য বাহিনীতেও ডিটেনশন সেন্টার আছে, আর সেগুলোতে যারা আছেন তাদেরকে ছেড়ে দিতে অনুরোধ করবেন। তখন যেটা বললো ডিজিএফআই অফিস থেকে যে ওনারা ওনাদের এখানে কাস্টডিতে চেক করেছেন, কাস্টডিতে এখন কেউ নাই, লাগলে আমরা দেখতে পারি। যদি এখন না থাকে, হয়তো আগে এনেছিল কাস্টডিতে, তাহলে ওখান থেকে পরবর্তীতে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আর্মি চিফ যে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, আমরা মায়ের ডাকের ফ্যামিলিরা আগামীকালকেই তার সাথে কথা বলে চাই অতি সত্বর যেন উনি বলে দেন প্রত্যেকটা এজেন্সিতে যাদের সিক্রেট ডিটেনশন সেলগুলো ওনারা কীভাবে মেনটেন করছেন সেখান থেকে যেন তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। গ্রিএসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 209 কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 6 বন্দী নিহত হয়। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
তিনি জানালেন 6 আগস্ট বিকেলে কারাগারের ভেতরে থাকা হাজতিরা বিদ্রোহী করে কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের নিবৃত করতে গেলে কারারক্ষীদের সাথে সংঘর্ষ বাধে। পরে খবর পেয়ে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে এই বিদ্রোহ দমন করে। তবে দেয়াল টপকে পালিয়ে যায় 209 কয়েদি, আর তখন 6 বন্দী প্রাণ হারায়। এদিকে কুষ্টিয়ায় কারারক্ষীদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে জেলা কারাগার থেকে অন্তত 15 কয়েদি পালিয়ে গেছে। দুপুরে জেলা কারাগারে কয়েদিরা বিদ্রোহ শুরু করলে এই ঘটনা ঘটে। জেল সুপার জানান, রান্নার জন্য ব্যবহৃত কাঠের চুলা দিয়ে ভেতরের ফটক ভেঙে প্রধান ফটকের সামনে শতাধিক কয়েদি আসে। এরপর ফটকের দায়িত্বে থাকা কারারক্ষীদের থেকে চাবি নিয়ে তালা খুলে 10 থেকে 15 জন পালিয়ে যায়। তাদের বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন 10 কারারক্ষী। এদিকে কারাগারে গোলাগুলি ও কয়েদি পালানোর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। তারা ওই গেট ধাক্কা দিয়ে তালাই ছিল, কিন্তু গেট মানে বাঁকা হইয়া খুলে যায়। 2 গেট খুলে দেয়, ওরা 15-20 জন বেরিয়ে যেতে সক্ষম হয়। কুষ্টিয়া কারাগারে কিছু ভিতরের কয়েদিরা তারা সম্মিলিতভাবে একটু পালানোর চেষ্টা করছিল। আমরা খবর পেয়ে খুব দ্রুত এখানে চলে এসেছি একটা বড় ফোর্স নিয়ে, এবং আমাদের প্রেজেন্সের মাধ্যমে বাইরে থেকে কেউ ভিতরে যেতে পারে নাই। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল ট্রাইব্যুনালে খালাস পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বিকেলে রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের যে শুনানি সেটি শেষেই তাকে খালাস দেয়া হয়। একই সাথে এ মামলায় 3 আসামির 6 মাসের যে সাজা সেটিও বাতিল করা হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ডক্টর ইউনূসের আইনজীবী। তিনি বলেছেন, শুধু হয়রানি করতেই ডক্টর ইউনূসকে সাজা দেয়া হয়েছিল। চলতি বছরের 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের 4 জনকে 6 মাসের কারাদণ্ড এবং 30,000 টাকা করে অর্থদণ্ড দিয়েছিলেন শ্রম আদালত। রায়ে ন্যায় বিচার পাননি উল্লেখ করে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ডক্টর ইউনূসের আইনজীবীরা। তবে রায়ের আংশিক আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় মামলার বাদী কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। হাইকোর্ট শ্রম আপিল ট্রাইব্যুনালকে মামলাটি দ্রুত নিষ্পত্তির আদেশ দেন। সর্বশেষ এই মামলায় খালাস চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন ডক্টর ইউনূসের আইনজীবীরা। বুধবার দুপুরে শুরু হয় শুনানি। উভয় পক্ষের শুনানি শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক MA আওয়াল। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন, এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আইনজীবীরা বলেন, হয়রানির উদ্দেশ্যেই এই মামলায় সাজা দেয়া হয় নোবেল জয়ীকে। কোন রকম 236 ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো করা হয় নাই, এবং এই অপরাধগুলি কোনো অপরাধ না। বিনা অভিযোগে এইখানে প্রলব্ধিত হয়ে নিম্ন আদালত অন্যায়ভাবে আইনের ভুল ব্যাখ্যা করে ফরমাসি রায় দিয়ে তাদেরকে 6 মাসের কারাদণ্ড, সর্বোচ্চ কারাদণ্ড এবং 30,000 টাকা জরিমানা করেছে। গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 2021 সালের 9 সেপ্টেম্বর মামলাটি করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বুধবারের এই রায়ের পর তার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সরকার পরিচালনার সুস্পষ্ট রূপরেখা দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের, এমনটা মনে করছেন বিশিষ্টজনরা। রাষ্ট্র সংস্কারে নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও দলীয়করণ রোধে সংবিধান সংস্কারের উপরও জোর দিয়েছেন তারা। বলছেন, যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের ছাড় দেয়া যাবে না। সহকর্মী আলমগীর স্বপন বিস্তারিত জানাবেন। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গভবনে চলছে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া। এরই মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। বিশিষ্টজনরা বলছেন, সংকট মোকাবেলায় বাকি উপদেষ্টাদেরও ভাবমূর্তি স্বচ্ছ হতে হবে। যারা দায়িত্ব পাবেন তাদেরকে অবশ্যই একদিকে যেমন সৃজনশীল হতে হবে, অন্যদিকে ভিশনারি হতে হবে, অন্যদিকে নিষ্ঠাবান হতে হবে, কর্তব্যে অবিচল, লক্ষ্যে অবিচল
থাকতে হবে। নতুন অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে করণীয় নিয়ে রূপকল্প দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। বলছেন এর উপর নির্ভর করবে কতদিন তারা সরকার পরিচালনা করবে। তাদেরকে দায়িত্ব নেওয়ার পরেই বলতে হবে যে তাদের টার্গেট কি, তারা কি কি কাজ করতে চান। সেটা 7 দিন লাগুক 10 দিন লাগুক চিন্তাভাবনা করে তারা বলেন। তারপরে তারা বলবেন এই কাজগুলি করতে মোটামুটি সময় কত লাগতে পারে, 6 মাস, 1 বছর বা তার বেশি। এই সরকার 3 থেকে 6 বছর কিভাবে থাকবে সেটা তো একটা প্রশ্ন, সেটা তো নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন বলা যাবে না। যদি সেরকম কোনো ব্যবস্থা করে সরকারটা দীর্ঘায়িত হয় তাহলে ডেফিনিটলি তাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, আইন, বিচার ও প্রশাসন সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার উপর জোর দিয়েছেন তারা। ভালো নির্বাচন কমিশন দরকার, নির্বাচনী আইনেরও বোধহয় সংস্কার দরকার, তার পাশাপাশি কেয়ারটেকার গভর্নমেন্ট সেই ব্যবস্থাটা আবার পুনঃস্থাপন করার চিন্তা করতে হবে। এটা আসবে যখন দেশে একটা দলীয় সরকার দেশটা শাসন করবে। তারা বলছেন গুম, হত্যা, দুর্নীতি, অর্থ পাচারের মতো ফৌজদারি অপরাধে জড়িতদের বিচার করতে হবে, সহযোগীদের জবাবদিহিতার আওতায় আনতে ট্রুথ কমিশন গঠনের পরামর্শ তাদের। একটা শ্বেতপত্র যেটা দরকার, ফ্যাক্ট ফাইন্ডিং করো, দেখো যে কে কি পরিমাণে দুর্নীতি করেছে সেটার তথ্য প্রমাণ সহ জোগাড় করা। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, তোমার সম্পর্কে এই অভিযোগ আছে, এখন তুমি কি বলো, বলার পরে কথাবার্তা হয়ে তাকে বলা আচ্ছা ঠিক আছে তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করো, ফরগেট ইউর পাস্ট। দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে ফিরিয়ে এনে দেশব্যাপী সহিংসতা ও হামলা বন্ধের আহ্বানও জানিয়েছেন বিশিষ্টজনরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করেছেন ব্যাংকাররা। গভর্নর কার্যালয়ে এ সময় ছিলেন না। সকালে বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। এক পর্যায়ে তারা গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন, অন্যরাও পদত্যাগ করেন। অভিযোগ, ব্যাংক খাতে লুটপাটে তারা সহযোগিতা করেছেন, অনেকে অনৈতিক সুবিধা দিয়েছেন, অনিয়ম করতে সহযোগিতাও করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। গভর্নর মহোদয় আছেন, গভর্নর মহোদয় ওই সরকার গঠিত হলে উনি অফিস করার শুরু করবেন। আগামী 11 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে, আর সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দেশের চলমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটা এই সহিংসতার মধ্যে প্রথমে 18 জুলাই স্থগিত হয় এইচএসসি পরীক্ষা, এরপরে 21, 23, 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়, এরপর আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে, আর তার আগ পর্যন্ত স্থগিত করা হয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা। গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে আওয়ামী লীগ সবার সাথে আলোচনা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় কথা তিনি বলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এই শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। এর আগে জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সদর থেকে মিছিল নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান। টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়েছে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। সন্ধ্যায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে বলেছেন, এই সরকার গঠিত হলে এবি পার্টি আন্তরিকতার সাথে তাদের গঠনমূলক সকল কাজে সার্বিক সহায়তা করবে আর নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের সকল প্রতিষ্ঠান রিফর্ম করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের জনগণ সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বললেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে। আমি কৃতজ্ঞতা জানাই ভারতের সেই সমস্ত মানবতাবাদী রাষ্ট্রের জনগণকে যারা আমাদের এই ছাত্র আন্দোলন এবং সারা বিশ্বের যারা আমাদের এই ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছেন। দেশবাসীকে আবারও বলবো, সবাই আপনারা ঐক্যবদ্ধ হন। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল সরকার দায়িত্ব গ্রহণ করবে, তাদেরকে আমরা সবাই মিলে সহযোগিতা করব। নাশকতার আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড REBর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জেনে নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। REB চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী লিখিত বক্তব্যে জানিয়েছেন, সাম্প্রতিক অস্থিরতার সুযোগ নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে নাশকতার হুমকি দেওয়া হচ্ছে। সারা দেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে তাদের অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে বহুদিন থেকেই। আর এই দাবির ব্যাপারে চেয়ারম্যান বলেছেন, দাবি যাচাই বাছাই করার জন্য একটি কমিটি কাজ করছে। বিভিন্ন স্বার্থান্বেষী মহল, যেটা আমি বলেছি, তারা এটার হয়তো কোনো ধরনের সুযোগ গ্রহণ করতে পারে এবং কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের হয়তো সুযোগ তৈরি হতে পারে। সেই জন্য আমরা মনে করি যে সকল কর্মকর্তা কর্মচারীকে স্ব কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।